বিয়ে করতাম নাম মতো লতিফা আক্তার অথবা লুৎফা আক্তার এরকম একটা জি লতিফা আক্তার। আমার মায়ের নাম লতিফা সিদ্দিকী। তাহলে তো ওরাও আমার একটা মা হয়ে গেল বিয়া। তৌহিদ স্যার এমন ব্যাচ মারত, আর আমি এত টসা ছাত্র ছিলাম যে ব্যাচটা আমার কপালেই পড়ত। অথচ তার জীবনে এখন আমি শ্রেষ্ঠ ছাত্র। আমার চাইতে বেশি সম্মান তৌহিদ স্যারের কোন ছাত্র বা ছাত্রী অর্জন করতে পারে নাই। আমাকে উনি পরে খুব ভালোবাসতেন। সেই জন্য বলছি, আমাদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রকট। আমি যদি মুক্তিযুদ্ধের সময় একটু বুঝতাম যে মুক্তিযুদ্ধের এত বছর পরে দেশের অবস্থা এমন হবে, মেয়েদের সম্মান নষ্ট হবে, রাস্তাঘাটে মানুষের সম্মান থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে জাতির পিতা, বিএনপি ক্ষমতায় গেলে জাতির পিতা জিয়াউর রহমান, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে জাতির পিতা হোসেন মোহাম্মদ এরশাদ, এইরকম হবে এটা জানলে আমি মুক্তিযুদ্ধ করতাম না। আর যত বীরেরাই আছেন, আমি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে না করলে সে বীর গুলাও অত বড় বীর হইতে পারতেন না। নাই, তাদের আমি স্বীকার করি, তারাও জানে দয়া করে আমাদেরকে স্বীকার করেন। এই রাস্তা দেখেই জানি মনে না করেন যে মুক্তিযুদ্ধের আগেও এখানে এরকম রাস্তাই ছিল। যেদিকে তাকানো যায় সখীপুরে হন সেদিকেই পাক্কা রাস্তা। রাস্তা বানানো যত কষ্ট, রাস্তাকে ভালো রাখা কিন্তু তার সাথে বেশি কষ্ট। সরকারি অফিসার সাহেবরা রাস্তা বানান খুব উৎসাহ নিয়ে, কারণ রাস্তা বানাবার সময় যে পরিমাণ কমিশন পায়, রাস্তা ভাঙিয়ে গেলে ওটা রিপেয়ার করার জন্য কিন্তু ওই রকম পায় না। সেই জন্য ওনাদের অত উৎসাহ থাকে না, খালি নতুন বানানোর উৎসাহ, কারণ নতুন বানানোর বেশি পয়সা, বেশি চুরি। কালকে খবর খানের বাড়িতে করুটিয়াতে আমি গিয়েছিলাম, একটা দরবার সবাই বলা চলে, ওয়াজ মাহফিল, গানের অনুষ্ঠান। সেখানে খালি বলছি যে চোরের ইটা বেড়ে গেছে, সংখ্যা বেড়ে গেছে, ঘুষ তো আরো বাড়ছে। কোন কিছুর জন্য যার দায়িত্ব আছে হেউ ঘুষ চায়, আর যে যায় সে ঘুষ দেওয়ার জন্য আগে থেকে তৈরি হয়ে থাকে। এখন মাঝে মাঝে দেখি আমারও অনেক কাজ করতে অসুবিধা হয়। কেন? কারণ যে আমার কাছে যায় সেও কাউরে না কাউরে ঘুষ দিয়া আসে। এখন আমি যে বইলা পেয়ে কাজটা করে দেবো, যার কাজ সে তো কিন্তু জানে যে কেউরে না কেউরে টেকা দিচ্ছে। তার মনে হইতে পারে না যে এই ভদ্রলোক ওটা কাদের সিদ্দিকীরও কিছু দিতে পারে। আমি হারাম খেয়ে বাঁচতে চাই না। কোন কাজের জন্য যে টাকা কেউ দেবে, ওর সাথে অনেক বেশি টাকা এখনো মানুষ আমার দেয়, চাইলেও দেয়, না চাইলেও দেয়। সেদিন আমার বাসায় একটা সভা দিছিলাম, লোক হয়েছিল 700-800। একসময় হঠাৎই বলছিলাম যে তোমরা কি পারো আমার 100 করে টাকা দিয়ে যাইতে। দেখলাম মা আমার কিলাগিলি লেগে গেল। আমি ভাবছিলাম 12-13 হাজার হবো। পরে নাম টাম দুইনা টুনা দেখছি, টাকা দিচ্ছে বোধ হয় 290 জন, মানুষ হয়েছে 600।
বাকিরা কিন্তু ফাঁকি দিয়ে আসছে। তারপরেও টাকা হয়েছে 46-47 হাজার। আমি আপনাকে দেখাই দিতে পারি। আমি এখন যদি চাই যে আমার 100 টাকা দেন, 100 টাকা কেন, এখানে চাইলেও 10,000 টাকা এখানে এসে দেওয়া হয়ে যাবে। আর এখন এত মানুষের টাকা, বাবারে বাবা। ওই যে হতে আর নয়ন হাজির হয়েছে, নয়ন হাজির বাড়িতে মুক্তিযুদ্ধের সময় ক্যাম্প ছিল, বন্দুক পরিষ্কার করছে, কান্দে করে এখান থেকে ওখানে নিয়ে গেছে, সারাদিনই ডিউটিতে খারিয়ে দিচ্ছে। স্বাধীনতার পরে 16 গাড়ি, গরুর গাড়ি আর মহিষের গাড়ি বইরা বাসাইল থানায় নিয়ে অস্ত্র জমা দিয়ে হয়েছে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা না, কিন্তু বহুত লোকে মুক্তিযোদ্ধা, কিন্তু ওরা মুক্তিযোদ্ধা না। সেদিন আমি হতে বলছিলাম যে তুমি তোমার কাগজগুলো আমারে দিও, আমি দেখি। 6-7 দিন আগে গেছিলাম মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে। সেদিন আমাদের মিটিং আসছিল, বুঝলে ভাইবেন না জেনে ভাত খেয়ে গেছে তার দাম দেওয়া লাগবে, তা না। যাই বললাম যে এইরকম ঘটনা। সে লিখছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম নিজে সাক্ষী দিচ্ছেন, প্রত্যয়ন করছেন, সুপারিশ করেছেন, অতএব এটা কমিটিতে তোলা হোক, তাই ফেলা হবে। আমি খুবই বিরক্ত কিছু কিছু কাজে। প্রকৃত পক্ষেও কিছু লোক এখনো মুক্তিযোদ্ধা হইতে পারে না। 53 বছর মুক্তিযুদ্ধ হয়েছে। 53 বছরে যদি একটা মুক্তিযোদ্ধা সে তার নাম তালিকায় উঠাইতে না পারে সেটা ভিন্ন কথা, কিন্তু তালিকায় উঠাবার জন্য যদি নাম না দেয় তাইলে তার সাথে কুইরা আছে। তুই যে ছোটকালে গল্প শুনলাম, কি কুইরা জানি মুখের মধ্যে পেশাব করে দিছে, তাও সরাইতে পারে না, আরেকজনের কয় তুই এটা সরা। এইরকম আমার কাছে যদি ক্ষমতা দেওয়া হয়তো মুক্তিযুদ্ধের সময়ের মতো, তাইলে কিন্তু এই যে 50-53 বছর লিস্টিতে নামও উঠায় নাই, তা করে কিন্তু আমি না হলেও 6 মাস সাজা দিতাম, শুধুই একটা কিচ্ছু যদি না করতাম, তাও তারে কুইরানির জন্য 6 মাসের জেল তো অবশ্যই দিতাম। এত কুইরা লোক কোনো কিছু করতে পারে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, হে কি লাভ, আমাকে আবার কি করার লাগলো? আমরা তো মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন আমরা করছি, আমাকে আবার কি? তাকে পোলাগেরও পড়ায় নাই, মেয়েরও পড়ায় নাই, নিজের তালিকাতে নামও দেয়। এখন আমি যেদিকে যাই দেখি ওসি ডিসি অমুক তমুক সব মুক্তিযুদ্ধের বাইরে। মুক্তিযোদ্ধাদের পোলা খুব একটা বেশি না, আমার পোলাই যায় নাই, কাদের সিদ্দিকের পোলা, আমার আবার কি করে লাগলো? আমার মেয়ে একটা ব্যারিস্টারি পড়ে, আমি 4 বার ভোটে দাঁড়াবার পারলাম না। কি হয়েছে? ঋণ খেলা। আমি ব্যাংকের থেকে টাকা নিয়েছিলাম 2 কোটি, ব্যাংকে ফেরত দিছি 13.5 কোটি। তারপরে ওকে পেট ভরে না, নানান রকম প্যাস পুষরাইকা ইলেকশনের সময় ওই প্যাস ধরে, এই প্যাসে পড়া মেয়রে ভোটে খারাপ করছিলাম। মানুষও তাকে গ্রহণ করেছে। নিজের মেয়ার গুণগান করবো নাকি বদনাম করবো? কন্ত দিয়ে আমরা, আমি সারা জীবন রাজনীতি করছি, আমার মেয়েও রাজনীতি করবার চায় না, আমার পোলায়ও করতে চায় না। আর আমি তো গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র আমি চাই না। আমাকে রাজনীতিতে এনেছিল আমার বড় ভাই, ওই যে ছোট ভাই আসছে, মন দিয়ে দরদ দিয়ে মানুষকে যদি ভালোবাসে, মানুষের পাশে থাকে,
তাহলে আমাদের চেয়ে অনেক বেশি সম্মান পাবে, ক্ষমতা পাবে। কিন্তু সেই সমস্ত ব্যাপারে অনেক ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আমি জানি অনেকে হাততালি দেয়, ঠিক আছে, কিন্তু আরো বুকের ভিতরে দরদ থাকতে হবে, দরদ বাড়াতে হবে। একটা কুত্তা দেখলে যেন মায়া হয়, যেটা আমার সন্তানের মতন, কিন্তু অনেকের তা হয় না। ৭১ আমার সাথে কেউ ছিল না, আমার একটা ভাইও ছিল না। বড় ভাইটা ভারতে ছিলেন, ছোট ভাইগুলা ওটা ছিল ৪.৫ বছর, মুরাদ ছিল বোধহয় ৬, ৬.৫ বছর, বোনেরা ছিল। অগাস্ট মাসে আমার হাতে পায়ে গুলি লাগার পরে ওরা ঢাকা চলে গিয়েছিল। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আমি আল্লাহকে ভরসা করে এত দূর চলেছি। বাকি সময়টা আমি আল্লাহকে ভরসা করি চলব। আমি কাউকে ভয় করি না, এক আল্লাহ রসুল ছাড়া আমি কাউকে ভয় করি না। আমি কাউকে অসম্মান করি না, কাউকে অস্বীকারও করি না। এই বাংলাদেশে আমার পক্ষের লোক থাকবে, বিপক্ষের লোক থাকবে। আমার পক্ষের লোকের পক্ষে যেরকম আমার দায়িত্ব আছে, আমার বিপক্ষে যিনি থাকবে তারও মান, সম্মান, জীবন এটা রক্ষা করার দায়িত্ব আমার। সেই জন্যে অনেকের সাথে আমার মিলে না, মিলতে চায় না। আমি জীবন অনেক কিছু দেখেছি, অনেক কিছু দেখেছি। সেই জন্যে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা গামছার দল করেন, কে জানি বলল যে এখন অনেক নতুন মানুষ আসবে। হ্যাঁ, আসবে। আমি নতুন পুরাণ দুটাকেই চিনি। নতুন পুরাণের বিচার করবার ক্ষমতা আল্লাহ না চাইতেই আমাকে দিয়েছেন। সেই জন্য আমি বলবো, যারা গামছার দল করেছে তাদের কোনো চিন্তা করার দরকার নাই। বরঞ্চ আমি আগেও বলেছি যে তোমরা সীমায় থাইকো, সীমায় থাইকো, সীমায় থাইকো। কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু পাতি নেতা সীমায় থাকে নাই, কিন্তু তাদের কিন্তু বিপদ হবে। তাদের এপারেও থাকবে না জায়গা, ওপারেও জায়গা থাকবে না, না ঘরকা না ঘাটকা। দুই নৌকায় পাড়া দিলে, দুই নৌকায় পাড়া দিলে কোন সময় নৌকা যদি একটু ফাঁক হয়ে যায় তাহলে পানির মধ্যে ডুবে পড়তে হয়। আমি একটা জরুরি কথা বলতে চাই যে পাহাড়ের মানুষের এখনো আটিয়া বনোদ্যাদেশের জন্য অনেক কষ্ট করতে হয়। আমি বেশ কিছুদিন যাবৎ বলছি যে তোমরা প্রত্যেকটা ইউনিয়ন থেকে 2 জন 4 জন বা 5 জন লোক একত্র হয়ে একদিন আমার সামনে এসে বসো, আমি শুনি, তারপরে আমরা যা রায় দেবো সেটাই হবে। আমরা যদি চাই যে বনের অধ্যাদেশ থাকবে, বাপদাদার কবরের উপরে গাছ বুনতে দেবো আমরা ফরেস্টারকে, তাই তারা বুনবে। আর যদি আমরা ভাবি, আমরা যদি চাই, আমাদের ডিসিশন যদি হয় যে আমরা যেখানে আছি, যেভাবে আছি, বাড়ি করে আছি, আমার বাড়ির ত্রিসীমানায় একটা গাছ বুনতে পারবো না, বুনলে আমরা বুনবো, ফরেস্টারের কোনো মাপদড়ি নাই। যদি পাকিস্তানকে তাড়াতে পারি তাহলে ফরেস্টারের ওই মাপদড়িও আমরা বন্ধ করতে পারি। কিন্তু আমি কিন্তু প্রায় 1.5 মাস হয়ে গেল, আমি কিন্তু তেমন সখীপুরা মানুষের আগ্রহ দেখি নাই। আমি আজকেও বলছি, প্রত্যেক ইউনিয়ন থেকে 5 জন করে একত্র হয়ে একদিন আমার সঙ্গে বসে এটা মতামত সভা করো। আমরা ওই কথা ফরেস্টারদের জানিয়ে দেই, জিওফকে জানিয়ে দেই, ঢাকায় যিনি আছেন জিওফর বড়, সব থেকে বড়, তারা জানিয়ে দেই, মন্ত্রী সাহেবকে জানিয়ে দেই। তারপরেও যদি না শোনে তাহলে তো কামান বন্দুক তো আছেই, দেখা যাবে। কিন্তু আমি এই আগ্রহটা পেলাম না।
আমি সেই জন্য কাকরাজান ইউনিয়নের ভদ্রলোকদের বলছি, সপ্তাহ 2 বা 3 সপ্তাহের মধ্যে আপনারা একত্র হয়ে 5টা করে মানুষ, সেখানে দল বিবেচনা করেন না, সব গামছার দলের লোকই নেবেন তা না, অন্য দলের লোকেদেরকেও নিতে পারেন, আপনারা নেবেন, কে বসেন। আমি জানি সরকার কত দূর যেতে পারে। শেখ হাসিনা এক সময় কথা দিয়েছিলেন আটিয়া বনাঞ্চল থাকবে না, এতদিন কথা থাকে নাই। আপনাদের এমপি হয়েছে আমাদের জয়, আপনাদের এমপি হয়েছে আমার জহের, আপনাদের এমপি হয়েছে শাহজাহান, হয় নাই, কিন্তু এখন হইতে হবে। হামিদপুরে আমরা গামছার মিটিং করলাম, এখন হইতে হবে, হওয়া ছাড়া চলবে না। সেই জন্য অনুরোধ করছি, কিছু কিছু কাজ করতে হবে মানুষের যাতে ভালো হয়। ওদের আমি হতায় শুনেছিলাম কার জানি ঘর দিতে বাধা দিছে, 50,000 টাকা ঘুষ দিছে। আমি মিটিং করতে গেছিলাম, 50,000 নাই, 15,000 হয়েছে। এখন দিয়ে এক জায়গায় নাকি বাধাই দেয় না। ফরেস্টাররা যাইয়া যাতে গাথা খুঁজতে দেয় ঘর বানানোর সময়, আমাদের সেরকম কাজ করতে হবে এবং আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। মানুষ ছিন্ন ভিন্ন মানুষের কিন্তু কোনো মর্যাদা নাই, কোনো শক্তি নাই। মানুষ যখন একাত্র হয় তখন মানুষের শক্তি বোমের চেয়ে বেশি। সেই জন্য বলছি, আর কতদিন বাঁচবো জানি না, আবার দেখা হবে কি হবে না। তোমরা আবার একত্র হও, নিজের সম্মান নিজের মর্যাদা তোমরা রক্ষা করো। আমার আজকে খুব ভালো লেগেছে, 71 সালে বাগের বাড়ি এসে যেমনি বিজয়ী হয়েছি, ঠিক তেমনি হামিদপুরে এসে আমাদের আজকের এই সভায়, প্রথম সভায় আমার খুব ভালো লেগেছে। উপস্থিত জনসংখ্যা থেকেও ভালো লেগেছে, বহু দূরের আমাদের দলের কর্মীরাও এসেছেন, সেজন্য আমার আরো ভালো লেগেছে। আপনারা লক্ষ্য করেছেন আমার এই যে লাল দাড়িওয়ালা, ওর নাম আল মুতালেব। আমরা যেদিন সংগ্রামপুর থেকে সখীপুর পাইলট স্কুলে যাই, পরদিন সকালে দাঁত মাজার জন্য মৌলটার ডাইল আনতে বলছিলাম আর 1 জগ পানি আনতে বলছিলাম। এই বীর এতটি মৌলটার ডাইল নিয়ে আসছিল যে আমরা 1 মাস দাঁত বসলেও নতুন নতুন মৌলটার ডাল দিয়া ঘুরাবো। 1 জগ, কি কয়, হ্যাঁ, 1 কলসি, 1 জগ, 8টা-9টা গ্লাস সহ উনি আসছেন। আমরা চাইছি 1 জগ পানি, উনি 1 কলসি, 1 জগ, 8টা-9টা গ্লাস নিয়ে এসে হাজির। আমার ওরা দেখে মনে হয়েছে, হ্যাঁ, এরকম লোকেরই দরকার। 1 গ্লাস পানি আনতে বললে যে 8 গ্লাস 10 গ্লাস নিয়ে আসে এবং জগ আনে, কলসি বোঝাই পানি আনে, এরকম লোকেরই দরকার। মুক্তিযুদ্ধে জয়ী হয়েছিল। আরেকটা ছেলের গলায় আমি গামছা দিয়েছি, তার নাম হলো নয়ন। এখন মিশা কথার জামানায় সত্যবাদী খুঁজে পাওয়া যায় না। বৃষ্টির সময় আমি নয়নদের বাড়িতে ছিলাম, রোজার দিনে। ওই বৃষ্টির মধ্যে নয়নের মা সেহরির জন্য রান্না করেছিল, আমার খুব ভালো লেগেছে। ওই নয়নের নামে বাসাইলের সখীপুর থানা মামলা দিছিল। ওই ছেলেটাকে আমি জিজ্ঞেস করছি, বলছে স্যার এটা মিথ্যা। আমার কিন্তু বিশ্বাস আছে। আমার মনে হয়েছে স্যারারাই বোধহয় মিথ্যা করতেছে। সব পুলিশ, দারোগা, পুলিশ, অমুক অফিসার এরা কইতেছে এই মেয়েটারে নিয়ে আসে গেছে গাবাই দিয়া। ও বলছে না।
15-20 দিন পরে যে নিয়ে গেছিল সে যখন ধরা পড়ে, তখন একদিনে জেলখানার থেকে নয়নকে বের করে দেওয়া হয়েছিল। আমি ডিসির অফিসে বসেছিলাম, বলছিলাম এখন পরে জামিন দিয়ে যাবেন, তারপরে মামলা শেষ। সেই দিন থেকে এই নয়নকে আমার এত ভালো লাগছে যে এখনো এত সত্যবাদী আছে যে একটা মিথ্যা কথা বলে নাই। সারা জীবন 1 কোটি মিথ্যা কথা বলার যে ক্ষমতা, তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা একটা সত্য কথা বলার। এবং আমার দলে একটা সত্যবাদী লোক, সাহসী লোক, মাথা তুলে দাঁড়ানো লোক যদি থাকে, তাহলে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি সেটা বলতে চাই, আমি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য আমি কৃষক শ্রমিক জনতা লীগ করি নাই। আমি মানুষকে পাহারা দেওয়ার জন্য, মানুষের দুঃখে সাথী হওয়ার জন্য, মানুষের পাশে দাঁড়াবার জন্য কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলাম। এই দল সখীপুরের দল, এই দল বাসালের দল, এই দল টাঙ্গাইলের দল। তাহলে এই দলের সঙ্গে টাঙ্গাইলের মানুষের থাকার কথা ছিল, কিন্তু তারা থাকে নাই, অনেকেই থাকে নাই। কেউ গেছে বগুড়ার দলের সাথে, কেউ গেছে ফরিদপুরের দলের সাথে। অথচ হোসেন মোহাম্মদ এরশাদ 10 বছর ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট, 10 বছরে একদিনের জন্য রংপুরে যেতে পারে নাই। কিন্তু তাকে যখন ক্ষমতার থেকে টেনে নামানো হলো, তারপরে আজ পর্যন্ত লাঙ্গল মার্কা, রংপুরের মার্কা। এবারও কর্পোরেশনের ইলেকশন হয়েছে, সেখানেও আওয়ামী লীগ জিতে নাই। এরশাদের সাইডে দেওয়া সিটে আমরা ভাই বোন 2 জনই গেছিলাম। বুঝলে ছিল 4 দিন না 5 দিন, আমি ছিলাম 15 দিন। 5টা সিটের 4টা সিট ছেড়ে দিছিল। আমরা এত চেষ্টা করলাম, একটা সিটও জিততে পারিনি। ওই নাঙ্গলেই মঙ্গল, তারা জিতেছে। রংপুরের মানুষ কিন্তু তাকে লাঙ্গল চিনছে। আমার সখীপুরের মানুষরা, টাঙ্গাইলের মানুষরা কি টাঙ্গাইলের গামছা চিনতে পারে না? কখন মরে যাব? যদি চিনতে পারতো তাহলে তো একটা গৌরব থাকতো। হাসরের ময়দানে আল্লাহ যদি দাঁড়া করাতেন, আর সেইখানে যদি এটা ভাববার ক্ষমতা আল্লাহ দিতেন, তাহলে তো কত ভালো লাগতো যে একটা দল করেছিলাম গরিব মানুষের গামছা, যে গামছা দেখে মানুষ কত মানুষ নিন্দাইতো, নাক ছিটকাইতো, সেই গামছা সংসদে গেছে, সেই গামছার দল আজকে সরকারে গেছে, সরকার বানাইছে। গর্ব করতে পারতাম না? পাকিস্তানি হানাদাররা আমাদের হাতে হারবে, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করে নাই, প্রথম মনেও করে নাই। কিন্তু সেই হানাদারদেরকে নাস্তা নাবুদ করেছিলাম। কোন দুষ্ট লোককে গাঙ্গে চুবাইলে যেমনি হয়, ওই চুবানের চাইতেও বেশি চুবাইছিলাম, ডুবাইছিলাম। এখনো বলছি, কয়দিন বেঁচে থাকবো জানি না। যদি সখীপুরের মানুষ মন প্রাণ দিয়ে গামছাকে আঁকড়ে ধরে, সারা টাঙ্গাইল এবং সারা দেশ দখল করা, জয় করার জন্য আর কারো কাছে যেতে হবে না, আমরাই যেতে। আল্লাহ আপনাদের তার পবিত্র ছায়াতলে রাখুন। হামিদপুরের মানুষের জয় হোক, নিরাপদ হোক, আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।